হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব আত্মকথার প্রশ্ন উত্তর। এখানে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তাহলে রামকিঙ্করের এটা কি হবে? এখান থেকে শুধু উত্তরগুলোই বলছি। রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া। পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি। অয়েল পেন্টিং বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি। ঠিক আছে। এরপরে রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টার যে খুব সাধারণ। ঠিক আছে। এরপরে একই অর্থে যুক্ত শব্দ রচনাংশটি থেকে বেছে নিয়ে লেখো। বিনা ব্যয়ে একই অর্থযুক্ত শব্দ। বিনা ব্যয়ে অবৈতনিক, অভ্যুত্থান সূচনা, দরকার, যা না বললেই না, নিপুণ, নিখুঁত, সম্মানীয়, মর্যাদাবান, এই শব্দগুলো পাঠের মধ্যে আছে আর এগুলো হচ্ছে তার মানে। ঠিক আছে। তো একই শব্দযুক্ত অর্থ এগুলো লেখা হলো। এরপরে আছে ৩-এর দাগ। ৩-এর দাগ কি বলছে? বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে বদলাও। বিশেষ্য বিশেষণ জানো, বিশেষ্য হচ্ছে যেগুলো নাম বোঝায়, আর বিশেষণ যেগুলোতে কাজ বোঝায়। ঠিক আছে। কাজ বোঝায় না, যে গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়। বিশেষ্যের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়, সেইগুলোকে বিশেষণ বলা হয়। ঠিক আছে। তো কোনটা বিশেষ্য বিশেষণ চিনতে পারবে। ঠিক আছে। তো সার্থকটা বিশেষ্য, সার্থকতা বিশেষণ, সুন্দরটা হয়ে যাবে সৌন্দর্য, মূর্তিটা মূর্ত, চরিত্র চরিতার্থ, আর উদ্ধৃতিটা হয়ে যাবে উদ্ধৃত। তাহলে এগুলো সব কি হয়ে যাচ্ছে? এগুলো সব বিশেষ্য পদ আর এর বিশেষণগুলো লেখা হলো। ঠিক আছে। এরপরে আছে শব্দার্থ। কোন কোন শব্দগুলোর অর্থ কি? এখানে অনেক ইংরেজি শব্দ এখানে বলা আছে যেগুলোর মানে তোমরা নাও জানতে পারো। ঠিক আছে। অনেকে এখন জানে। তো যদি না জেনে থাকো তাহলে এখানে তার কি শব্দার্থগুলো দেওয়া আছে, শব্দের অর্থ দেওয়া আছে। কপি কথার অর্থ হলো অনুকরণ বা নকল। ঠিক আছে। ভিজুয়াল আর্ট হচ্ছে ছবি বা চিত্রকলা। একাডেমিক হচ্ছে প্রথাগত লেখাপড়া। ঠিক আছে। প্রথাগত লেখাপড়া মানে তোমরা যে স্কুলে পড়ছো সেটা হচ্ছে একাডেমিক শিক্ষা। আর আর যদি কোনো কিছু দেখে শিখছো, ঠিক আছে, তুমি যদি আঁকতে শিখো নিজে নিজেই, সেটা সেটা হচ্ছে তোমার নন একাডেমিক। ঠিক আছে। স্কুলে পড়ছো তার সার্টিফিকেট আছে, কিন্তু তুমি যে খুব ভালো আঁকতে পারো, যদি তুমি কোথাও আঁকা না শেখো, তোমার কোনো সার্টিফিকেট না থাকে, তখন সেটা কি হয়ে যাবে? নন একাডেমিক শিক্ষা। ঠিক আছে। নন কোঅপারেশন হয়ে যাচ্ছে অসহযোগ আন্দোলন। প্রসেশন হচ্ছে শোভাযাত্রা। পোর্ট্রেট হচ্ছে প্রতিকৃতি। ওয়েল পেন্ট হচ্ছে তৈলচিত্র। তৈলচিত্র মানে হচ্ছে তেল রঙে আঁকা ছবি। ঠিক আছে। রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন। দেখো, অ্যানাটমি হচ্ছে শরীরতত্ত্ব। মেডিকেল পড়ার সময় অ্যানাটমি পড়তে হয়। ঠিক আছে। মাসল হচ্ছে পেশি। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ। ইম্পোজ মানে আরোপ। ওরিয়েন্টাল আর্ট মানে শিল্পকলার প্রাচ্য ধারা। মানে শিল্পকলার প্রাচ্য ধারাকে এখানে ওরিয়েন্টাল আর্ট বলছে। আর ওয়েস্টার্ন আর্ট হচ্ছে শিল্পকলার পাশ্চাত্য ধারা। প্রাচ্য আর পাশ্চাত্য কোনগুলি? পাশ্চাত্য হচ্ছে মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ, পশ্চিমের দেশ। ঠিক আছে। মানে আর প্রাচ্য হচ্ছে পূর্বের দেশগুলি, মানে এশিয়া কন্টিনেন্টে যেগুলো আছে, যেমন ভারত, চীন, বাংলাদেশ, জাপান, এগুলো পূর্ব দিকে আছে, তো সেগুলো হচ্ছে প্রাচ্য, মানে ইস্টার্ন কান্ট্রি, পূর্বের দেশ। আর পশ্চিম দিকে যেগুলো আছে মানে ইউরোপ কন্টিনেন্টে, মানে ইউরোপ মহাদেশে, সেগুলো হচ্ছে যেমন ধরো ইংল্যান্ড, ফ্রান্স। ঠিক আছে। এই সমস্ত দেশগুলি, আমেরিকা, এগুলো চলে আসছে পাশ্চাত্য দেশে। তো তাদের যে শিল্পকলা সেটাকে বলছে ওয়েস্টার্ন আর্ট। ঠিক আছে। এরপর হচ্ছে পেন্টার মানে হচ্ছে শিল্পী। এরপরে একটি বাক্যে উত্তর দাও। কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? কি কি দিয়ে রঙের প্রয়োজন মেটাতেন? গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, তারপরে সে ভূষকালি, মুড়ি ভাজার খোলা চাঁচা ভূষকালি, এইগুলো দিয়ে শিল্পী রামকিঙ্কর তার রঙের প্রয়োজন মেটাতেন। কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন?
শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু ছাত্রদের ইচ্ছে মতো কাজ করতে দিতেন, ইচ্ছে মতো বিশেষ কিছু আচ্ছা, ইচ্ছে মতোটা দুবার হয়ে গেছে না, ইচ্ছে মতো কাজ করতে দিতেন, ঠিক আছে। বিশেষ কিছু ইনস্ট্রাকশন দিতেন না, একটু আধটু বলতেন, কিন্তু নিজে ইম্পোজ করতেন না, পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, ঠিক আছে। নিজে আরোপ করতেন না যে এটাই করো, এভাবেই করো, ইম্পোজের জায়গায় আরোপ লিখতে পারো, ঠিক আছে। নন্দলাল বসু কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? নন্দলাল বসুর কাজ করা সাদামাটা সুরটিকে বা সাদামাটার দিকটিকে শিল্পী রামকিঙ্করের কে বেশি প্রভাবিত করেছিল, ঠিক আছে। এরপরে 5 কি বলছে, নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে 2-1টি বাক্য লেখো। এগুলো কিন্তু কি আছে, একটি একটি শব্দে তোমার বইতে দেওয়া ছিল, কিন্তু এগুলো নিয়ে আরও জানার আছে, তো সেই জন্য এগুলো নিয়ে যদি লিখতে হয় বই থেকে লিখতে পারবে না, অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো বই থেকে জেনে লিখতে হবে, ঠিক আছে। তো নন কোঅপারেশন মুভমেন্ট, এটা ইতিহাস বইতে তোমরা পড়েছো। নন কোঅপারেশন মানে অসহযোগ, মানে সহযোগিতা করবো না। নন কোঅপারেশন মুভমেন্টকে আমরা জানি অসহযোগ আন্দোলন হিসাবে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনকারীরা বিদেশি পণ্য বর্জন করার জন্য যে আন্দোলন করেছিলেন সেটি নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন হিসাবে পরিচিত ছিল, ঠিক আছে। মানে বলছিল যে ব্রিটিশরা আমাদের দেশে শাসন করতে দেব না তাদেরকে, তো তারা জোর করে তো শাসন করছিল না, তার জন্য বিশেষ আন্দোলন হয়েছিল, ভারতের স্বাধীনতা আন্দোলন। সেই স্বাধীনতা আন্দোলনেরই একটা ভাগ ছিল অসহযোগ আন্দোলন, যে ইংরেজদের তৈরি কোনো পণ্য আমরা ব্যবহার করব না, ঠিক আছে। এরপর আছে অয়েল পেন্টিং। অয়েল পেন্টিং কি? অয়েল পেন্টিং হলো তেল রঙে আঁকা ছবি। আগে টিউব রং এবং পাত্রে তেল নিয়ে দুটি মিশিয়ে তেল রং তৈরি করা হতো, কিন্তু বর্তমানে অয়েল প্যাস্টেল নামে রং কিনতে পাওয়া যায়। ছবি আঁকতে যদি এই তেল রং ব্যবহার করা হয়, যে ছবি আঁকতে তেল রং ব্যবহার করা হয় তাকেই এখানে কি বলা হচ্ছে, অয়েল পেন্টিং বলা হচ্ছে। তারপরে আচার্য নন্দলাল বসু আর ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তাহলে আচার্য নন্দলাল বসু, তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত চিত্রকর, শান্তিনিকেতনের চিত্রকলা বিভাগের অধ্যক্ষ ছিলেন। তিনি ছাত্রদের সঙ্গে খুব সহজভাবে মিশতেন। ল্যান্ডস্কেপ কি? ল্যান্ডস্কেপ কথার অর্থ হলো প্রাকৃতিক দৃশ্য। চিত্রশিল্পী কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে বা নিজের কল্পনাতে কোনো প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকলে সেই ছবিটাকে তখন কি বলা হতো, ল্যান্ডস্কেপ বলা হতো, ঠিক আছে। এখনো বলা হয় মানে সেই ছবিকেই এখানে কি বলা হয়, ল্যান্ডস্কেপ বলা হয়। 6-এর দাগ কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখো। ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়, শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল বাড়িঘরের দেওয়ালে নানা দেবদেবীর ছবি দেখে, সেই ছবি তিনি কপি করতেন। জেনারেল লাইব্রেরির উপরতলার কলাভবনে গেলেন, কে কাকে নিয়ে গেলেন, তারপর কি হলো? জেনারেল লাইব্রেরির উপরতলার কলাভবনে নিয়ে গেলেন। শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় রামকিঙ্কর বেজকে নিয়ে গিয়েছিলেন, তারপর তিনি রামকিঙ্করের সঙ্গে নন্দলাল বাবুর পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং রামকিঙ্কর তার কাছ থেকে শিক্ষালাভ করে এবং সেখানেই থেকে যান, ঠিক আছে। যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি? গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন, ঠিক আছে। যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ রামকিঙ্কর বেজের উক্তি। গার্ল অ্যান্ড দ্য ডগ হলো একটি অয়েল পেন্টিং এর নাম। অয়েল পেন্টিং সম্পর্কে রামকিঙ্কর বেশ জানতেন না, দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে ছবি আঁকতে হয়, মানে অয়েল পেন্টিং করতে হয়, ঠিক আছে। দোকানদার বলে দিলেন তুলি দিয়ে টিউবের রঙের সঙ্গে তেল মিশিয়ে রং করতে হয়। তারপর থেকে তিনি অয়েল পেন্টিং করতে শিখলেন, ঠিক আছে। এরপরে এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে? সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন, তাকে এই সুর টানে কেন? তাহলে এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে, রামকিঙ্কর বেজকে টানে। সাদামাটা সুর বলতে তিনি বুঝিয়েছেন তার চিত্রের সাধারণ চরিত্র, সাধারণ প্রাকৃতিক দৃশ্যকে বোঝানো হয়েছে, ঠিক আছে। নন্দলাল বসুর মতো দক্ষ শিল্পীর সমস্ত ছবির বিষয়ই খুব সাদামাটা ছিল এবং খুব সুন্দর ছিল, তাই রামকিঙ্কর বেজকে সেই সাধারণ সুরটি টানতো, ঠিক আছে। এরপরে কি বলছে, সাহিত্য মেলা বইয়ের কোনো একটি কবিতা বা গল্প বা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তুমি একটি ছবি এঁকে দেখাও। যে কোনো একটা ছবি আঁকতে পারো,
খোকনের প্রথম ছবিটাই এঁকে দিতে পারো, সেটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। রামকিঙ্কর বেজ, দেখো রামকিঙ্কর বেজ নিয়ে করে এখানে তার জীবনী নিয়ে লেখা আছে। তার জন্ম 1906 সালে, মৃত্যু 1980 সালে। প্রখ্যাত ভাস্কর এবং চিত্রশিল্পী ছিলেন। ছোটবেলা থেকেই ছিলেন ছবি আঁকায় পারদর্শী। দেবদেবীর ছবি আঁকতেন তিনি, ঠিক আছে। ছোটবেলা থেকে তিনি ঘরে ক্যালেন্ডার দেখে দেখে কি করতেন, দেবদেবীর ছবি আঁকতেন। কুমোর কামারদের কাজেও আকৃষ্ট ছিলেন। পুতুল গড়া, থিয়েটারের সিন তৈরি, ছবি আঁকা ইত্যাদি কাজে যুক্ত ছিলেন। শিল্পী রামানন্দ চট্টোপাধ্যায় তাকে শান্তিনিকেতনে 1925 সালে নিয়ে আসেন। তার আঁকা ছবি দেখে নন্দলাল বসু বলেছিলেন, তুমি সবই জানো, আবার এখানে কেন? ঠিক আছে। সারা জীবন অজস্র ছবি এঁকেছেন, মূর্তি গড়েছেন। তার ছবিতে ভাস্কর্যে রাঢ় দেশের মাটি ও মানুষের প্রাধান্য লক্ষ্য করা যায়। রাঢ় দেশ মানে যেখানে মাটিটা লাল, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে এখানে এই জঙ্গল জঙ্গল অঞ্চলের এই বাঁকুড়া, বাঁকুড়াতে লাল মাটি দেখা যায়, বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলো, ঠিক আছে। প্রাচ্য এবং পাশ্চাত্য শিল্পকলা নানা বিশেষত্ব তার কাজে ধরা পড়েছে। শান্তিনিকেতনে তার গড়া বিখ্যাত মূর্তিগুলোর মধ্যে রয়েছে সুজাতা, হাটের সাঁওতাল পরিবার, গান্ধীজি, বুদ্ধদেব, কাজের শেষে সাঁওতাল রমণী ইত্যাদি। 1976 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। তাহলে এখান থেকে তার আঁকা কিছু ছবি বা মূর্তিগুলোর নাম মনে রাখতে হবে। আর এখানে বিশ্বভারতী তাকে কি উপাধি দিয়েছিলেন সেটাও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আঁকা লেখা কবিতাটি পড়ব।